অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থবিত্তই মানুষের জীবনের অশান্তির মূল কারণ। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার nargis&R চ্যানেলে আপনাদের সবাইকে নতুন একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য স্বাগত জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই আমরাও বেশ ভালো আছি। আমার একটি ছুটির দিনের কিছু কাজের অংশ বিশেষ নিয়ে আপনাদের জন্য একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা গাছ পছন্দ করেন, গাছ দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন, এটুকু বলতে পারি তাদের কিছুটা হলেও ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ একটা লাইকই এই ভিডিওটা শেয়ারের কাজ করবে। যারা ঘর সাজাতে ভালোবাসে, রেগুলার লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসে, তাদের কিন্তু অনেক উপকারে আসবে, তাদের কাছে এটা পৌঁছে যেতে পারে। তো সকালবেলা উঠেই দুই দেবর ভাবি, ছোট দেবর আর আমি সকালে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায়। যেহেতু কাজ আছে অনেক, অফ ডে একদিনই পাই, তাই অনেক কাজ জমে থাকে। কিছু কিছু কাজ মনের আনন্দে ক্যামেরা বন্দি করি, আবার কিছু কাজ তাড়াহুড়ো করেই শেষ করতে হয়। আর সেজন্য আমি হয়তো অনেক লেট করে শখের বসে কিছু কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো আরাফাতকে খেতে দিয়েছি, খাবার শেষ করে ওর পরীক্ষা চলছে, তাই সে পড়তে বসেছে আর আমি এখন আমার ঘরে কাজ করছি। তো প্রথমে আমি সুরেকের উপর একটু পরিষ্কার করে নিচ্ছি। সুরেকটা পরিষ্কার করে তারপরে এর উপরে আমি যে দুটো রিয়েল প্লান্ট রাখি, একটা স্পাইডার প্লান্ট আর একটা হচ্ছে মানি প্লান্ট, তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এই তো গুছিয়ে রাখলাম। আমার ছোট্ট দেবরের পড়াশোনার খেয়াল রাখা, ওর ভালোভাবে চলার দায়িত্ব, সব কিছুই আমাকে খেয়াল রাখতে হয়। ওর ভাইয়া কিন্তু এ বিষয়ে তেমন একটা খেয়াল রাখে না। ওকে যেহেতু আমাকেই পড়াতে হয় বেশিরভাগ সময়, বা ও কোনো পড়া না বুঝলে ছুটে আসে আমার কাছে বুঝিয়ে নেওয়ার জন্য। তো মাঝে মধ্যে দেখা যায় ওরকে বোঝানোর জন্য হলেও আমাকে ওর গল্পটা পড়তে হয়। আর আমাদের সময় যে গল্পগুলো ছিল বা যে পড়াটা ছিল সেটাতেও না পড়লেও চলে, এমনি বুঝিয়ে দিতে পারি। আর এখন বাংলা প্লাস অন্যান্য অধ্যায় নতুন অনেক কিছু অ্যাড হয়েছে, বিশেষ করে বাংলা সাহিত্যের মধ্যে। তো সেগুলো যখন পড়ি ভালোই লাগে, বেশ একটা ভালো সময়ও কাটে। তো একদিন একটা গল্প পড়ছিলাম, ওর এখন পরীক্ষা চলছে, তো গল্পটা ওকে বুঝিয়ে দিচ্ছি। তো ওই গল্পটা আমার কাছে এতটা ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। গল্পটা আমার কাছে ভালো লাগার একটা কারণ হচ্ছে, বিশেষ কারণ বলবো, এই গল্পের ভাবার্থ, মূল অর্থ যদি প্রতিটা মানুষ জানে, সেই সাথে নিজের মধ্যে ধারণ করে, হয়তোবা আমরা এই পৃথিবীর বুকে এত হিংসা বিদ্বেষ আর থাকবে না, এমন একটা সুন্দর পৃথিবী দেখতে পেতাম। হয়তোবা এই জন্যই ক্লাস 8-এর মধ্যে এই গল্পটা সংযোজন করা হয়েছে, যেন এই ছোট ছোট বাচ্চারা এই গল্প পড়ে অন্যায় পথে চলার কি সুবিধা, আবার সৎ পথে চলার কি সুবিধা, সেটা বুঝতে পারবে। সেজন্যই হয়তোবা এই গল্পটা এই পাঠ্য বইয়ের মধ্যে দেওয়া। তবে গল্পটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। যাদের বাচ্চারা ক্লাস 8-এ পড়ে তারা তো নিশ্চয়ই জানেন, তবুও কমেন্টস করে জানাবেন কিন্তু আপনাদের কাছে মূল থিমটা কেমন লেগেছে। তো চলে আসি গল্পটার মধ্যে, যেটা আপনাদের কাছে জানাতে চেয়েছিলাম। গল্পটির নাম হচ্ছে সুখী মানুষ। গল্পে 4টা চরিত্র রয়েছে। একটা হচ্ছে মোড়ল, যাকে ভালোবেসে সম্মান দিয়ে গ্রাম্য প্রধান নির্বাচন করা হয়। আর রয়েছে মোড়লের চাকর, আরেকজন আছেন মোড়লের মামাতো ভাই, আর রয়েছেন একজন কবিরাজ। এখনকার বাচ্চারা হয়তো কবিরাজ শব্দটার সাথে তেমন পরিচয় না, তবুও আমরা যারা 90 দশকের ছেলে মেয়ে রয়েছি তারা কিন্তু ঠিকই এই গল্পটার বা অর্থটা জানি। তো যাই হোক, একজন মোড়ল যেহেতু সবার ভালোবাসা, সবার সমন্বয়ে, সবার মত নিয়েই গ্রাম্য প্রধান হিসেবে নির্বাচন হন, নিশ্চয়ই তিনি ভালো ব্যক্তি। কিন্তু এই পদে যারা বসেন বা নির্বাচিত হন, প্রথমে ভালো থাকেন, হয়তোবা পদে যাওয়ার পরে অত্যাচারী হয়ে যান বা পদের সম্মান বজায় রাখতে পারেন না। গল্পে কিন্তু সেই দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। সবার সম্মিলিতভাবে নির্বাচিত ভালোবাসার মোড়ল খুবই অত্যাচারী, গ্রামের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে এমন অত্যাচার। গ্রামের মানুষের গোয়াল ঘরের গরু কেড়ে নিয়েছে, ধান খেতে ধান কেটে নিয়েছে, হাঁস মুরগি যে কত ধরে খেয়েছে তার কোনো শেষ নেই। গ্রামের মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন।
একদিন মোড়ল ভীষণ অসুস্থ হলেন, বাঁচার জন্য হাউমাউ করে কাঁদছেন। কবিরাজকে ডেকে আনা হলো। কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছেন, এদিকে তার চাকর হাউমাউ করে কান্নাকাটি করছে, বারবার জিজ্ঞাসা করছে মোড়ল কি বাঁচবে কবিরাজ মশাই। আরেকদিকে তার মামাতো ভাই বলছে এই মোড়ল গ্রামের মানুষকে যে অত্যাচার করেছে, অন্যের কান্না থেকে সে হেসেছে, অন্যের খাবার কেড়ে নিয়েছে, তাকে তো মরতেই হবে। ও হ্যাঁ, মোড়ল কিন্তু তার যে মামাতো ভাই রয়েছে তার একদিন হাঁস খেয়ে ফেলেছে, এখন পর্যন্ত টাকা দেয়নি। তার ভাই যে আজকে এখানে তার পাশে রয়েছে, তার কারণ হলো সে তার হাঁসের টাকা নিয়েই ছাড়বে, তারপর এখান থেকে যাবে। মোড়লের অসুস্থতার জন্য কিন্তু মোড়লের পাশে নেই। এসব কথা শুনে মোড়লের চাকর বলছে আপনি চুপ করেন, এসব কথা বলবেন না। আর এদিকে মোড়ল তো হাউমাউ করে কাঁদছে, বাঁচতে চাই, আমাকে বাঁচাও, তোমাদের অনেক টাকা বকশিস দেব। কবিরাজ মোড়লকে ধমক দিয়ে বললেন চুপ করো, তুমি কি আরও মিথ্যা কথা বলবে, আরও পাপ করবে। মোড়ল বলছে না, পাপে যে লোভ আর লোভে পাপে মৃত্যু, আমি এটা বুঝতে পেরেছি কবিরাজ মশাই, আর কোনো অত্যাচার করব না গ্রামের মানুষের ওপর, কারো কোনো ক্ষতি করব না, আমাকে বাঁচান, আমি আপনাকে অনেক টাকা বকশিস দেব। মোড়লের কান্নাকাটি দেখে মোড়লের চাকরকে কবিরাজ বললেন তোমার মোড়লকে শরবত মুখে ঢেলে দাও। মোড়লের চাকর মোড়লের মুখে শরবত দিলেন। আর এদিকে কবিরাজ মোড়লের চাকর আর তার মামাতো ভাইকে ডেকে বললেন তোমাদের মোড়ল বাঁচবে, কিন্তু একটা অনেক কঠিন কাজ করতে হবে। তারা বলল বলুন কবিরাজ মশাই কি করতে হবে, বাঘের চোখ আনতে হবে? বলতেছে না, তার থেকেও বড় কঠিন কাজ করতে হবে, হিমালয় পর্বত তুলে আনতে হবে। চাকর বললেন। কবিরাজ বললেন না, তার থেকেও বড় কঠিন কাজ। বলুন কবিরাজ মশাই কি করতে পারি, কিভাবে মোড়ল বাঁচবে? মোড়ল তখনও বলছে আমাকে বাঁচাও, আমি অনেক টাকা বকশিস দেব। কবিরাজ বললেন সুখী মানুষের জামা আনতে হবে, যদি আজকের মধ্যে তোমরা সুখী মানুষের জামা এনে মোড়লকে পরাতে পারো, তবেই তোমাদের মোড়ল আজকে বাঁচবে। মোড়লের চাকর আর মামাতো ভাই ভাবলেন এটা তো খুব সহজ মনে হয়। তারা বেরিয়ে পড়লেন সুখী মানুষের খোঁজে। একটা গ্রাম, 2টা গ্রাম, 3টা গ্রাম, এভাবে প্রায় রাত 12টা বেজে গেল। 5 গ্রাম খোঁজা হলো, কোথাও কোনো সুখী মানুষ পাওয়া গেল না। যাকেই পাচ্ছে সেই বলছে তার ওটা নাই, এটা নাই, না পাওয়া নিয়েই মানুষ অসুখে ভরা, কেউ সুখী নয়, সবারই শুধু পাওয়ার চাহিদা আর চাহিদা। যখন রাত 12টা, সবাই মোড়লের চাকর আর মামাতো ভাই আশা ছেড়েই দিলেন, আর বুঝি মোড়লকে বাঁচানো যাবে না, ভোর হলেই তো মোড়ল মারা যাবে। তারা সেই সময় একটা বনের মধ্য দিয়ে হাঁটছিলেন, নিশ্চুপ হয়ে চাঁদের আলোয় ভয়ও পাচ্ছিলেন। গভীর বন, পাশ থেকে একটা ঘর থেকে হাসির শব্দ আসছে। দুজন কিন্তু বনের মধ্যে এই ছোট্ট ঘরটাকে দেখে ভয়ও পেয়েছেন, ভাবছেন ভূত হয়তো বা হাসাহাসি করছে। মোড়লের মামাতো ভাই বলছে কে ভাই, ভিতরে বেরিয়ে আসো। একজন মানুষ বেরিয়ে এসে বলেন কে ভাই, তোমরা কি চাও? বলতেছে আমরা খুব দুঃখী মানুষ। ঘরের ভেতর থেকে বেরিয়ে আসা লোকটি বলছে আমি সুখী মানুষ। এরা তো অবাক, তুমি সুখী? তোমার ভয় করে না এই বনের মধ্যে থাকতে? কেউ যদি চোর এসে তোমার সব কিছু সোনা দানা জামা কাপড় চুরি করে নিয়ে যায়? লোকটি হা হা করে হেসে বলছে চোর আসলে বলবো আমার যা কিছু আছে তোমরা সব নিয়ে যাও, আমি তো সুখী মানুষ, আমি হলাম বাদশাহ। সারাদিন বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পাই সেটা দিয়ে চাল ডাল এনে খেয়ে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত শেষ করি। তখন মোড়লের মামাতো ভাই বললেন এই সুখী ভাই, তোমার জামা কোথায়, আমাদের দাও না, 500 টাকা বকশিস দেব। লোকটি বলল জামা? এমন ভাব করলেন যেন তিনি জামা কি চেনেনই না। মামাতো ভাই বললেন এই যে আমাদের গায়ের মতো জামা, দাও না। লোকটি বলল আমার তো কোনো জামা নেই। মোড়লের মামাতো ভাই বলছে মিছে কথা কেন বলছো? লোকটি বলল মিছে কেন বলবো ভাই, আমার ঘরে কিছুই নেই, সেজন্যই তো আমি সুখী মানুষ।
আসলে গল্পটা আমি আমার মতো করে বললাম, বইয়ের মধ্যে আরও অনেক সুন্দর করে গুছিয়ে লেখা রয়েছে। এটি একটি ক্লাস 8-এর পাঠ্য বইয়ের নাটিকা। এই নাটিকাটি পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার কারণ হলো ছোট ছেলেমেয়েরা যেন এই বয়সে অল্প বয়সে যেন বুঝতে পারে অসৎ পথে উপার্জিত অর্থবিত্ত কখনোই জীবনে সুখ এনে দিতে পারে না। সৎ পথে উপার্জিত যে কোনো অর্থই সেটা অল্পই হোক না কেন তবুও জীবনে সুখ এনে দিবে। সম্পদে অশান্তির মূল কারণ, সুখ একটা জীবনের আপেক্ষিক ব্যাপার মাত্র। এই থিমটাই আসলে ছিল নাটকের মূল থিম। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আমি একটু চেষ্টা করেছি আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই বলতে বলতে আপনাদের সাথে গল্প করলাম অনেকক্ষণ। এর মাঝে কিন্তু আমি আমার ইনডোর প্ল্যান্টগুলোতে একটু ন্যাচারাল সার দিয়ে দিলাম। দেখতেই পেলেন যে আমার গাছগুলোর আমি ছুটির দিনে যত্ন করি। আর আমি কিন্তু এই যে ডিমের খোসা এগুলো এইভাবে গুঁড়া করে গাছের গোড়ায় দিই। সবজি কুচি করে বা সবজির যে খোসাগুলো আমরা রান্না করি তরকারি সেই খোসাগুলো কুচি করে গাছের গোড়ায় দিই। আর আমার যে বেডসাইড জানালা রয়েছে সেটা কিন্তু নানান রকম গাছ দিয়ে আমি এভাবে গুছিয়ে রাখি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই যে আমার টিয়া পাখিটা, এই যে দুষ্টু পাখিটা আমার গাছটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। এটা আরেকটা গাছ ছিল।